লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাস ও মেনজিস কর্তাদের বৈঠক, বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা। ব্রিটিশ এমপিদের সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতায় জোর। এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্বে কর সুবিধা কমছে দেশীয় শিল্পে, সক্ষমতা না বাড়িয়ে সুরক্ষা তুলে নেয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কর্মসংস্থান কমে বেকারত্ব বাড়ার শঙ্কা। বাংলাদেশের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রাখল বিশ্ব ব্যাংক। অর্থ বছর শেষ হতে পারে 3.3%, পরের বছরগুলোতে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আভাস। মধ্যরাতে উঠছে সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। উপকূলে নোঙর করা ট্রলারে ফিরছেন জেলেরা, পুরোদমে চলছে মাছ ধরার প্রস্তুতি, বৈরী আবহাওয়ার শঙ্কা। এবং চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নিরসনে শেষ হলো বৈঠক। মৌলিক চুক্তির বিষয়ে একমত দুই দেশ, বাস্তবায়ন হলে খনিজ পণ্যের রফতানির পথ সুগম হবে আশা ওয়াশিংটনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন সংস্থাটির মহাসচিব। এদিকে ব্রিটেনের সর্বদলীয় এমপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা গুরুত্ব পেয়েছে। এছাড়া এভিয়েশন খাতের দুই জায়ান্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে ডরচেস্টার হোটেলে চলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কিছুক্ষণ বিশ্রামের পরেই শুরু হয় পূর্ব নির্ধারিত বৈঠক। সবগুলো বৈঠকেই অনুষ্ঠিত হয় হোটেলের লবিতে। দুপুরে ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান বার্স ও ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি। বিমান প্রযুক্তি ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে। বিকেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে হোটেলে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়েরকর বোতচোয়ে। প্রথম দিনে সবশেষ বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এই সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। যদিও সফরের প্রফেসর ইউনুসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। লন্ডনে আসার পর থেকে জেনে এক মুহূর্ত বিশ্রাম নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। প্রথম দিনেই একের পর এক বৈঠক, আর এতে উঠে আসে যুক্তরাজ্যের বিনিয়োগ, কূটনৈতিক সম্পর্ক, একই সাথে বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা। এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপে বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার এক সাহসী অগ্রযাত্রা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে বাজেটে কমছে নানা খাতে কর সুবিধা। এতে হ্রাস পাবে স্থানীয় শিল্প সুরক্ষা। সক্ষমতা না বাড়িয়েই বাজেটে এমন প্রস্তাবের সমালোচনা ব্যবসায়ী বিশেষজ্ঞদের। তাদের শঙ্কা, এই পদক্ষেপ শিল্পগুলোকে দুর্বল করে তুলবে। কমে যাবে কর্মসংস্থান, বাড়বে বেকার জনগোষ্ঠী। সক্ষমতা বাড়াতে কর আহরণে সুশাসন বৃদ্ধির তাগিদ। ফরহাদুর রহমানের রিপোর্ট। এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ব বাণিজ্যে বিভিন্ন সুযোগ হারাবে বাংলাদেশ। পাশাপাশি নিজস্ব শিল্প সুরক্ষায় যে আগ্রাসী শুল্ক আরোপ করা আছে তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনতে হবে।
এর অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে 5% পণ্যে আমদানি শুল্ক কমানোর ঘোষণা এসেছে। এছাড়াও বিভিন্ন খাতে করা হয়েছে শুল্ক যৌক্তিকরণের প্রস্তাব। বাজেটে এমন উদ্যোগের বিপরীতে উদ্বিগ্ন স্থানীয় উৎপাদকরা। তাদের দাবি, শুল্ক সুবিধা তুলে দিলে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় চাপে পড়তে পারে দেশীয় শিল্প খাত। মেশিন তৈরি করব, ওটা যদি আমার 30 থেকে 40% ভ্যাট ট্যাক্স দিতে লাগে, তা আমি তো অন্য দেশের সাথে কম্পিটিশন করতে পারবো না। অথচ সেম মেশিন আপনি যদি বাইরের থেকে নিয়ে আসেন 2% ট্যাক্স দিয়ে আপনি আনতেছেন, আর এই মেশিন যদি আমি তৈরি করি আমাদের 30% ট্যাক্স দিতে লাগতেছে, তা আমার তো কস্টিং আসবে না। চায়নাতে যিনি যে একটা জিনিস যখন প্রডিউস করছেন তার যদি র ম্যাটেরিয়ালের উপরে যদি ট্যাক্স না থাকে, তার ইনপুটের উপরে যদি ট্যাক্স না থাকে, তাহলে আপনার তার উৎপাদন খরচ আমার থেকে কম হবে। কিন্তু আমার যদি উৎপাদন খরচ যদি আমার উপকরণের উপরে বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে আমাদের খরচ কমানোর কোনো সম্ভাবনা থাকছে না। আর এই পার্সপেক্টিভে আমি মনে করি যে স্থানীয় শিল্পের যে উপরে যেই প্রোটেকশনটা দেওয়া হয় সেটা সরিয়ে নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে উৎপাদিত হয় এমন বিদেশি পণ্যের শুল্ক কমানোর প্রস্তাবে এই সংশ্লিষ্ট শিল্প প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কর অবকাশ সুবিধা না বাড়ানো ও শুল্ক হ্রাসে স্থানীয় শিল্পের সুরক্ষা কমছে বলে মনে করছেন তারা। আমার মূল লক্ষ্য থাকবে বা উচিত হচ্ছে আমার দেশি শিল্পকে সুরক্ষা দেওয়া। কারণ আমার দেশি বিনিয়োগ যদি না হয়, দেশে যদি উৎপাদন না হয়, দেশের মানুষ যদি কর্মসৃজন না হয়, বেসরকারি খাত যদি বসে যায়, হয়ে যায়, তাহলে আমি ওই অন্য কোনো কিছু আর পাবো না। আগের সরকারের ধারাবাহিকতায় এলডিসি উত্তরণে নেয়া পদক্ষেপগুলো বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় স্থানীয় শিল্পগুলো যথেষ্ট প্রস্তুত কিনা সেই প্রশ্ন রয়েছে সংশ্লিষ্টদের মাঝে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.3% অপরিবর্তিত রেখেছে বিশ্বব্যাংক। গত এপ্রিলে একই পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টের প্রতিবেদনে নতুন এই পূর্বাভাস দেওয়া হয়। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি তার সময় হিসেবে চলতি অর্থ বছরের জন্য 3.97% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। এদিকে 2025 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কমিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে এবছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে হবে 2.3%। বলা হয়, উচ্চহারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বাড়ায় প্রায় সব অর্থনীতির জন্যই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে বিশ্বের প্রায় 70% দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে পারে, যার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান অর্থনীতির 6টি অঞ্চল। ঈদের ছুটিতে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। বিস্তারিত জানাতে সেখানকার জাদুঘর এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, ঈদের ছুটিতে বগুড়ার ঐতিহাসিক যে মহাস্থানগড় রয়েছে, সেই ঐতিহাসিক মহাস্থানগড়ের যে প্রত্নতত্ত্ব জায়গাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সাধারণ মানুষের, দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। বিশেষ করে আজকে রোদের তাপ উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষরা যেই মহাস্থানগড়ের যে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে, মহাস্থানগড় জাদুঘর, জাহাজঘাটা, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর সহ রাজা পরশুরামের ভিটা এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সাধারণ মানুষরা ভিড় করছেন। এবং শুধু বগুড়া জেলা বা বগুড়ার আর অন্যান্য উপজেলা নয়, আশপাশের জেলাগুলো থেকে, দূর দূরান্ত জেলা থেকেও কিন্তু সাধারণ মানুষরা আজকে এই বগুড়ার যে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসছেন এবং তারা ভিড় করছেন এবং বন্ধু বান্ধব সহ পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষরা আজকের যে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে সেগুলো দর্শনের জন্য এসেছেন। এবং আমরা জেনেছি যে জেলা পুলিশের পক্ষ থেকে মহাস্থানগড়ে যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিন্তু টুরিস্ট পুলিশের পক্ষ থেকেও তাদের যে নিরাপত্তা বলয় বা ব্যবস্থা সেটা কিন্তু হাতে নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি ঈদের দিন থেকে এখন পর্যন্ত বগুড়ার মহাস্থানগড়ে যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে, যেগুলোতে আসলে সাধারণ দর্শনার্থীদের টিকিট কেটে প্রবেশ করতে হয়, এরকম অন্তত যে স্থানগুলো রয়েছে এগুলোতে 5,000-এরও বেশি দর্শনার্থী, 30,000-এরও বেশি দর্শনার্থী এই টিকিট কেটে প্রবেশ করেছেন। এবং এতে কিন্তু আসলে প্রত্নতত্ত্ব বিভাগের 5 লাখ টাকার উপরে আয় হয়েছে।
এবং প্রত্নতত্ত্ব বিভাগ যেমনটি আশা করছেন, যেহেতু এবারে ঈদের বাড়তি ছুটি রয়েছে, এখনো সময় রয়েছে হাতে, শুক্রবার আছে এবং যত দিন বাড়বে এবং এই সময়গুলোতে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এই যে ঐতিহাসিক মহাস্থানগুলো রয়েছে, এই মহাস্থানগড়ের যে প্রত্নতাত্ত্বিক যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসবেন, ভিড় করবেন এবং তারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন। এবং আমরা দেখেছি যে রোদের যে তীব্রতা রয়েছে, সেই রোদের তীব্রতা উপেক্ষা করে কিন্তু আসলে সাধারণ মানুষরা যে ঈদের ছুটিতে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে আসেন। বিশেষ করে বগুড়ার প্রত্নতাত্ত্বিক যে জাদুঘরটি রয়েছে, এই জাদুঘরে কিন্তু হাজার বছরের যে এই ঐতিহাসিক নিদর্শন রয়েছে, বিশেষ করে প্রাচীন বাংলার যেই ঐতিহাসিক স্থাপনা বা নিদর্শনগুলো রয়েছিল, রাজা পরশুরাম সহ ও শাহ সুলতান বলখির এর সময়ের সেই নিদর্শনগুলো কিন্তু এই মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রয়েছে এবং সেই নিদর্শনগুলো দেখার জন্য কিন্তু আসলে সাধারণ মানুষরা সকাল থেকেই এই মহাস্থানগড়ে আসছেন এবং তারা কিন্তু ভিড় করছেন এবং এই যে মহাস্থানগড়ের যে ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শনের যে সৌন্দর্য সেগুলো যেমন উপভোগ করছেন, পাশাপাশি কিন্তু মহাস্থানগড়ের আসলে যে প্রত্নতাত্ত্বিক যে জাদুঘর রয়েছে সেই জাদুঘরের ঐতিহাসিক যেই স্থাপনা এবং যেই নিদর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখছেন। এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের ভিড় বাড়ছে মহাস্থানগড়ে এবং আশা করা হচ্ছে আরো দর্শনার্থী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভিড় করবেন। তো বগুড়া মহাস্থানগড়ে ঈদের ছুটিতে সাধারণ মানুষের আসা যাওয়া নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে ভিড় করছেন দর্শনার্থীরা, সেখানকার খবর জানিয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। এরই মধ্যে কক্সবাজার উপকূলে নোঙর করা ট্রলারে ফিরছে অনেক জেলে। তবে সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও এখনও প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জেলেরা। তাই সাগরে অনেক ট্রলারই যাচ্ছে না বলে জানিয়েছে জেলা ফিশিং বোট মালিক সমিতি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকারে সরকারি 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। এর আগেই কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন শত শত জেলে। উপকূলে নোঙর করা ট্রলারে পার করছেন ব্যস্ত সময়। জাল, আপনার এই বরফ, এই তেল পানি বাজার সানি এগুলো নিয়ে আমরা সাগরে যাবো আর কি। সাগরে যেতে পারলে আমরা খুশি। বন্ধ যখন করছে এখন ইনকাম শুরু হচ্ছে, আমাদের খুব আনন্দ লাগছে। এদিকে সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে এখন প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছেন জেলেরা। কারণ নিষেধাজ্ঞা শেষের পরেই শুরু আষাঢ় মাস। তখন সাগর বৈরী থাকায় জেলেদের মাছ শিকারে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ট্রলার মালিকরা। আষাঢ় মাসে জ্বর তুফান অনেক বেশি হয়ে থাকে। আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে কি আমরা এখানে সাগরে কিভাবে যাব? খুব ঝুঁকিতে আছি আমরা। এখন যাব, মাছ পাবো কিনা, মাছ কি রকম হবে। আমাদের 30% বোটেই মাছ ধরার প্রস্তুতি নিয়েছে, আর 70% বোট মাছ ধরার প্রস্তুতি নেয় নাই। যেহেতু আমাদের কালকে বন্ধ শেষ, এর একদিন পরে থেকে আষাঢ় মাস শুরু, তাহলে এটা প্রাকৃতিকভাবে এমনি সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে। যার কারণে আমাদের এইবার বন্ধটা 58 দিন বন্ধটা আমরা এটাকে 88 দিন হিসাবে বা 90 দিন হিসাবে নিচ্ছি। কক্সবাজারে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে ৬,৭৮৪টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৬৫,০০০। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় প্রভাব পড়েছে চলন বিলে। সিরাজগঞ্জ এবং নাটোরের 5 উপজেলা তলিয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি। পাশাপাশি ধান কাটায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। অমৃতসরের ছবিতে রিঙ্কু কুণ্ডু রিপোর্ট। পানির নিচে তলিয়ে কৃষকের স্বপ্নের সোনালী ফসল। অসমে চলন বিলে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় এই অঞ্চলে শত শত হেক্টর জমির ফসল পানির নিচে। কোমর বা গলা পানিতে দাঁড়িয়ে ধান কাটার চেষ্টা নিরুপায় কৃষকদের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পায় প্রভাব পড়েছে চলনবিল অঞ্চলে। এতে সিরাজগঞ্জের তারাস, উল্লাপাড়া ও শাহজাদপুরের শত শত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিক সংকটে বেড়েছে ধান কাটার খরচ। ক্ষতিগ্রস্ত নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের ফসলও। চরম লোকসানের মুখে এই অঞ্চলের কৃষক। বিল অঞ্চলে যত জমি আছে অর্ধেক কাটা গেছে আর অর্ধেক ডুবে গেছে। হঠাৎ করে আকস্মিক বন্যা হয়, ব্যাপক ক্ষতি হয়েছে। ধান মনে করেন যে সব বন্যার পানি ডুবে গেছে। অনেক ধান তলায় আছে, কামলা পাইতেছে না।
যে খরচা হয়েছে তার কিছুই উঠবে না, সব লস যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে উপকৃত কৃষি কর্মকর্তাদের সঙ্গে শুরু করে আমাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক কৃষক ভাইদের পরামর্শ দিয়ে আসতেছে এবং উপজেলা প্রশাসনও সার্বিকভাবে সকল ধরনের সহায়তা দিয়ে আসতেছে যাতে বাকি ধানটুকু তারা নির্বিঘ্নে কর্তন করে। স্থানীয় কৃষকদের তথ্য মতে আকস্মিক বন্যায় চলনবিল অঞ্চলের তারাস ও শাহজাদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে 113 হেক্টর জমির ফসল। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। অবকাঠামো, সড়ক, যোগাযোগ ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা রয়েছে। গ্যাস, পানি, বিদ্যুৎ এবং নিরাপত্তার সমস্যাও। নানা সমস্যায় জর্জরিত রাজশাহী অঞ্চলের বিসিক শিল্পনগরী। এই কারণে উদ্যোক্তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এই বিসিক থেকে। কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে কাজ করছেন তারা। মওদুদ রানার প্রতিবেদন। ছোট উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতেই জন্ম বিসিকের। যদিও রাজশাহীতে সে বাস্তবতা ভিন্ন। একাধিক প্লট নিয়ে শিল্পনগরীর অধিকাংশই দখল বড় বড় প্রতিষ্ঠানের। বড় প্রতিষ্ঠানগুলো কারখানা, বিক্রয় কেন্দ্র একসঙ্গে করে নিয়মের ব্যত্যয়ে নিজস্ব উৎপাদিত নয় এমন পণ্য বিক্রি করছে। বড়দের ভিড়ে হারিয়ে যাচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠান। ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির নামে আমরা ওখানে যা দেখি তার ঠিক উল্টো, বরং ওখানে বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠছে। নগরীর ছোপুরায় অবস্থিত পুরাতন বিসিক শিল্পনগরীর ভাঙা সড়ক, ড্রেনগুলো বেহাল দশা, নেই প্রাচীর, প্রায় চুরি হয় বিদ্যুতের তার। অনেক কলকারখানা বন্ধ, দাম বাড়ায়, গ্যাস ঠিকমতো পায় না, পানির যে নিষ্কাশনগুলো হয় না, ড্রেনে সবসময় ময়লা আবর্জনা থাকে। পুরাতন বিসিকের অব্যবস্থাপনায় উদ্যোক্তাদের রাজশাহী বিসিক শিল্পনগরী 2-এ প্লট নিতে কমেছে আগ্রহ। এছাড়াও সিইটিপি না থাকা, অস্বাভাবিক দাম সহ নানা প্রতিবন্ধকতার কারণে 286টি প্লটের বিপরীতে বরাদ্দ হয়েছে মাত্র 45টি। যারা ব্যবসায়িক আছে তারা চিন্তা করে যে আমি বিসিকের প্লট নিয়ে যে মানে ঝামেলায় পড়বো, এই ঝামেলা এড়িয়ে জন্য দেখা যাচ্ছে যে নিজেরাই ব্যক্তিগতভাবে হচ্ছে কম দামে অন্য কোনো জায়গায় জমি কিনে সেই জমি ডেভেলপ করে তারাই ওখানে ফ্যাক্টরি করতেছে। নওগাঁ বিসিকে শিল্প ইউনিট 53টি, কাগজে কলমে 50টি সচল দেখানো হলেও ভালোভাবে চালু রয়েছে 8 থেকে 10টি। সিরাজগঞ্জ বিসিকের প্রধান সড়কের সংস্কার কাজ বন্ধ থাকায় পণ্য পরিবহনে ভোগান্তির শেষ নেই। অবকাঠামোগত অব্যবস্থাপনা সহ নানা সমস্যার একই চিত্র বগুড়া বিসিকেও। অফিসিয়ালি আমরা জানাই, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এখানে আয় কম, আমরা এই জন্য এখানে মানে উন্নয়নের বরাদ্দ কম পাই। বিসিকের শীর্ষ এই কর্মকর্তা বলছেন অবকাঠামো সহ সব রকম সংকট নিরসনে কাজ করছেন তারা। 300 একরের যে আমাদের দ্বিতীয় শিল্প পার্ক প্রস্তাবনায় আছে, এটি বগুড়ার জন্য খুবই দরকার বলে আমি মনে করি। সর্বোপরি উত্তরবঙ্গ সহ দেশের অর্থনীতিতে একটা বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি। পর্যায়ক্রমে রাজশাহী বিভাগের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সব সমস্যা সমাধানের আশ্বাস বিসিকের ঊর্ধ্বতনদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। চাহিদার বিপরীতে পর্যাপ্ত যোগান নিয়ে শঙ্কা থাকায় বিশ্ববাজারে বাড়ছে সয়াবিনের দাম। একই সঙ্গে ঊর্ধ্বমুখী গমের দামও। তবে সপ্তাহ ব্যবধানে কমেছে পাম তেল এবং সূর্যমুখীর দর। সরবরাহ সংকট, অনিশ্চিত আবহাওয়া ও বৈশ্বিক চাহিদা বাড়ার বিষয়টি সামনে রেখে আন্তর্জাতিক বাজারে বাড়ছে সয়াবিনের দাম। বুধবার ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে প্রতি বুশেলের দাম বেড়ে হয়েছে $1058। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 1.27%। বাজারে পর্যাপ্ত সরবরাহ নিয়ে শঙ্কা কেটে যায় বাড়ছে গমের দামও। এদিন বুশেল প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে $336। যদিও সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 1.45%। এদিকে উৎপাদন ও মজুদ বাড়ায় আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম সপ্তাহ ব্যবধানে 1.85% কমেছে। তবে বুধবার দাম কিছুটা বেড়ে প্রতি টন হয়েছে ৩,৮৭৭ রিঙ্গিত। সূর্যমুখী তেলের দামও সপ্তাহ ব্যবধানে কমেছে 4.36%। প্রতি টনের দাম দাঁড়িয়েছে $1,248। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বাণিজ্য যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে একটি মৌলিক চুক্তির কাঠামোতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী জানান, চুক্তিটি বাস্তবায়িত হলে বিরল খনিজ এবং চুম্বকজাত পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ সুগম হবে।
বাণিজ্য যুদ্ধ নিরসনে যুক্তরাজ্যের লন্ডনে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। গণমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় সোমবার ল্যানচেস্টার হাউসের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেয় অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার। অন্যদিকে চীনের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপপ্রধানমন্ত্রী হে লিফেং। বিশ্বের এই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমাতে একটি মৌলিক চুক্তির কাঠামোতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। লন্ডনে 2 দিনের আলোচনার পর এই ঘোষণা দেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। এই কাঠামো অনুমোদনের জন্য দেশ দুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর কাছে উপস্থাপন করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকের বিষয়বস্তু ছিল চীনের বিরল খনিজ রফতানি, যা স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মতো আধুনিক প্রযুক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, চীনের সঙ্গে লন্ডনে যেসব বাণিজ্যিক কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা সমঝোতা হয়েছে তা থেকে বিরল খনিজ ও চৌম্বকজাত পণ্যে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পথ তৈরি হবে। আরও বলেন, এই কাঠামো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অন্যদিকে আলাদা ব্রিফিংয়ে চীনের বাণিজ্য উপমন্ত্রী লি চেংগাও জানান, একটি বাণিজ্য কাঠামোতে সমঝোতা হয়েছে, যা এখন উভয় দেশের নেতাদের কাছে উপস্থাপন করা হবে। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাস ও মেনজিস কর্তাদের বৈঠক, বিমান প্রযুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা। ব্রিটিশ এমপিদের সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতায় জোর। এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্বে কর সুবিধা কমছে দেশীয় শিল্পে, সক্ষমতা না বাড়িয়ে সুরক্ষা তুলে নেয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কর্মসংস্থান কমে বেকারত্ব বাড়ার শঙ্কা। এবং বাংলাদেশের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস অপরিবর্তিত রাখল বিশ্ব ব্যাংক। অর্থ বছর শেষে হতে পারে 3.3%। পরের বছরগুলোতে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আভাস। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।